নমস্কার, সন্ধ্যে ৬টার আকাশবার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে কোয়েল। প্রথমেই হেডলাইন্স। হাতরাসে মৃতদেহের স্তূপ। ভোলে বাবার আশ্রমে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২১। মর্গে একের পর এক মৃতদেহ আসতে দেখে হৃদরোগে আক্রান্ত পুলিশ কর্মী, মৃত্যু হলো তারও। হাতরাস কাণ্ডে পুলিশের প্রাথমিক এফআইআর এর নাম ছিল না স্বঘোষিত গডম্যান সুরজ পাল ওরফে ভোলে বাবার। পরে নাম ঢুকলো যোগীর নির্দেশে। গডম্যানের বিরুদ্ধে রয়েছে যৌন নির্যাতনের অভিযোগ। চোপড়ার গণপিটুনি নিয়ে সংসদে সরব মোদি। প্রগতিশীল বলে দাবি করেন এক নেত্রী। তিনি এখন চুপ কেন? নাম না করে মহুয়াকে খোঁচা। চোপড়া নিয়ে জিরো টলারেন্স দাবি তৃণমূলের। চোপড়া কাণ্ডে তাজিমুলের সাকরেদ বুধা মোহাম্মদ গ্রেপ্তার। মারধরে জড়িত ছিল বুধা। আরিয়াদহে মা ও ছেলেকে প্রহারের ঘটনায় গ্রেপ্তার আরো 2। এখনো বেপাত্তা মদন ঘনিষ্ঠ জয়ন্ত সিং। হকার উচ্ছেদ পক্ষপাতিত্ব। তারকেশ্বরে নামলো বুলডোজার। ভাঙা হলো বেশ কিছু দোকান, কিন্তু তৃণমূলের কার্যালয় ও নেতা কর্মীদের দোকান ছোঁয়নি পুরসভা, অভিযোগ তুললেন বাসিন্দারা। হাহাকার আর কান্নার রোল হাতরাসের হাসপাতালগুলোয়। কেউ আবার মর্গে মর্গে ঘুরছেন পরিজনের খোঁজে। সরকারি মতে মৃতের সংখ্যা ১২১, তবে বেসরকারি মতে তা অনেকটাই বেশি। হাসপাতালে মর্গের নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ কর্মী রবি কুমার। মর্গে লাশের পাহাড় দেখে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মিনিট কুড়ির মধ্যে মৃত্যু হয় তার। হাতরাসের বিতর্কিত ধর্মগুরু সুরজ পাল ওরফে ভোলে বাবার বিরুদ্ধে শেষ পর্যন্ত মামলা দায়ের করা হলো। পুলিশের প্রাথমিক এফআইআরে তার নাম না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছিল। আশ্রমে ৮০,০০০ মানুষের জমায়েতের অনুমতি ছিল, কিন্তু এসেছিলেন ২.৫ লক্ষেরও বেশি পুণ্যার্থী। হাতরাসের মোগলাগাড়ি গ্রামে স্বঘোষিত ধর্মগুরু সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হারি ওরফে ভোলে বাবার অনুষ্ঠানে গতকাল হুড়োহুড়িতে প্রাণ গিয়েছে শতাধিক পুণ্যার্থীর। সন্ধ্যের পর থেকে স্থানীয় হাসপাতালগুলির বাইরে শুধুই কান্নার রোল। ঘটনার পর থেকে ধর্মগুরু ভোলে বাবার দেখা নেই। আজ সকালে ঘটনায় যে এফআইআর দায়ের হয়েছে তাতে নাম নেই বিতর্কিত ধর্মগুরুর। মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে দেবপ্রকাশ মধুকরের। তিনি এই সংস্থার মুখ্য সেবায়েত। পুলিশের অনুমান অনুষ্ঠানের পর ঘটনাস্থল থেকে ১০০ কিলোমিটার দূরে মঈনপুরীর আশ্রমে যান ভোলে বাবা। কাল রাত থেকে তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি তাকে। এদিকে ছোট জায়গায় এত লোকের আয়োজন কেন করা হয়েছে উঠেছে সে প্রশ্ন। গাড়ি করে স্বঘোষিত ধর্মগুরু বেরিয়ে যাওয়ার সময় তার পা ছোঁয়ার জন্য শুরু হয় ব্যাপক হুড়োহুড়ি। এরপরই ঘটে দুর্ঘটনা। আজ দুপুরে হাতরাস জেলা হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোগীদের নিদারুণ অবস্থা দেখেন তিনি বলেন, ঘটনার তদন্তের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। তাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের ডিজি। इस पूरी घटना के लिए जिम्मेदारों की जवाबदेही तय करने की भी दिशा में आगे कार्रवाई की जा रही है, जिसमें कुछ विशेष दल बनाए गए हैं, जिनमें अलग अलग जनपदों में उनकी कार्रवाई अब प्रारंभ होगी और प्रारंभिक जांच के बाद आगे की कार्रवाई को हम लोग आगे बढ़ाने का कार्य करेंगे। পরে ধর্মগুরুর বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ এবং আহতদের চিকিৎসার জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আজ ভোলে বাবার পোস্টার লক্ষ্য করে ইট পাথর ছড়ে উন্মত্ত জনতা। এই ঘটনায় আজ মামলা হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে যাতে তদন্ত কমিটি তৈরি হয় সেই আর্জি জানানো হয়েছে। ৮০,০০০-এর অনুমতি চেয়ে কী করে ২.৫ লক্ষ মানুষের সমাবেশ হলো সে প্রশ্ন উঠেছে। জনস্বার্থ মামলা হয়েছে এলাহাবাদ হাইকোর্টেও। আকাশ বার্তা। নাম ভোলে বাবা হলেও হাতরাসের ভোলে বাবা কিন্তু মোটেও ভোলা ভালা নন। তার বিরুদ্ধে রয়েছে যৌন নির্যাতনের অভিযোগ। এর জন্যই হাতরাসে এতগুলো মানুষের মৃত্যু। কেউ ডাকেন ভোলে বাবা নামে, কারোর কাছে তিনি সুরজ পাল, আবার কেউ ডাকেন নারায়ণ সাকার নামে। কিন্তু হাতরাসের স্বঘোষিত এই গডম্যানের জীবনটা ঠিক কিরকম? ১৯৯৭ সালে সুরজ পালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। জেল হয় সুরজ পালের। এরপর ২০০১ সালে নিজের মৃত ভাগ্নিকে বাঁচিয়ে তোলার ভান করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি। ফের জেল হয় তার। ফিরে এসে তিনি হয়ে ওঠেন নয়া অবতার, যেন কলির কৃষ্ণ। ধবধবে সাদা প্যান্ট, সাদা শার্ট, দামি জুতো, রোদ চশমা আর মুখে ঈশ্বরের বাণী। अगर आप पुरुषार्थ कमाएंगे, परमार्थ कमाएंगे, तो निसंदेह आपका पुण्य कर्म संग्रह होगा। जब पुण्य कर्म संग्रह होगा तो वो आपके लोक और परलोक में ऐसे काम आएगा जैसे किसी का बैंक में खाता है और धन
उस खाते में है। জানা যাচ্ছে জেল থেকে ফিরে নিজের গ্রাম বাহাদুরনগরে আশ্রম বানান সুরাজ পাল। বাড়তে থাকে ভক্তের সংখ্যা। একটা সময় ছিলেন সাধারণ পুলিশ কনস্টেবল, কিন্তু ভক্তদের পয়সায় এখন তার জীবনে যেন বৈভবের ছটা। তার গ্যারেজে রয়েছে 30টা গাড়ি, ঘিরে থাকেন মহিলা নিরাপত্তা রক্ষীরা। তার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে আগ্রা, কাসগঞ্জ, ফারুকাবাদ ও রাজস্থানে। তবে কি মাথায় প্রভাবশালীর হাত থাকায় এত কিছুর পরেও গডম্যানের কেশাগ্র স্পর্শ করতে পারেনি উত্তরপ্রদেশের পুলিশ? প্রশ্ন তো রয়েছে, কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর মেলে না কখনোই। আকাশ বার্তা। হাথরাসের ঘটনায় বিবৃতি দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, দাবি তুললেন বিরোধীরা। হাথরস নিয়ে আজ উত্তাল হলো সংসদের উভয় কক্ষ। বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশের যোগী সরকারকে দায়ী করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো अखिलेश सिंह यादव। তিনি হাথরসের অব্যবস্থা, পুলিশের ভূমিকার সমালোচনা করেন। ऑक्सीजन मिली न, दवाई मिली न, एम्बुलेंस मिली और न कोई इंतजाम किया। इसके जिम्मेदार अगर कोई है तो भारतीय जनता पार्टी की सरकार जिम्मेदार है। রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। দেশে যেভাবে নকল আশ্রম তৈরি করে সাধারণ মানুষের উপর লুট চলছে সে বিষয়ে আইন প্রণয়ন করার কথা বলেন তিনি। कानून बनवाइए और इसके ऊपर पाबंदी लगाइए कि ताकि जो सच्चे लोग हैं वो आने दो। नकली लोग आकर पैसे के लिए बहुत जगह वो आश्रम बनाकर लोगों को लूट रहे हैं, ऐसे मर जाए। तो मैं आपसे विनती करता हूँ, होम मिनिस्टर का स्टेटमेंट इसके ऊपर होना चाहिए। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবও হাথরসে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। मुझे लगता है कि ऐसे मामलों में पुलिस और एडमिनिस्ट्रेशन को और ज्यादा नजर देना चाहिए। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও ঘটনার সমালোচনা করে দুঃখ প্রকাশ করেন। इसे होना ठीक नहीं है, जो हुआ फिर सतर्क होना चाहिए सभी को। তাকে গ্রেফতারের দাবিতে সংসদে সরব হন বিরোধীরা। আকাশ বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে চোপড়া কাণ্ডের কথা। যে মহিলা নেত্রী নিজেকে প্রগতিশীল বলে দাবি করেন তিনি কেন চুপ? নাম না করে যেন মহুয়া মৈত্রকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। इससे बड़ा शर्मिंदगी का दुखद चित्र क्या हो सकता है? और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से या उस राज्य से है। চোপড়া কাণ্ডে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স নীতি নিয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং চোপড়ার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে ওখানকার যিনি বিধায়ক দল থেকে তাকে শোকজ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস এই সব ব্যাপারে জিরো টলারেন্স সেটা বুঝিয়ে দিয়েছে। কিন্তু মোদী কি মণিপুর নিয়ে এ পর্যন্ত একটা কথা বলেছেন যেখানে মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছিল? সেই ভিডিও কি তার চোখে পড়েনি? সেই ব্যাপারে কি তিনি কাউকে কখনো ওই মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করেছেন? কেন? এটা তো ডবল ইঞ্জিন সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী। এই গলাবাজি এবার বন্ধ করা দরকার মোদীর। চোপড়া কাণ্ডে ভাইরাল ভিডিওর সূত্র ধরে পুলিশের জালে ধরা পড়ল তাজিমুল ইসলামের সাকরেদ বুধা মোহাম্মদ। তরুণীকে মারধরের ঘটনায় সেও যুক্ত ছিল। চোপড়া কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল আরও এক অভিযুক্ত। ভাইরাল ভিডিও সূত্র ধরে গতরাতে বুধা মোহাম্মদ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত বুধা ঘটনার মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবির ঘনিষ্ঠ। তরুণীকে রাস্তায় ফেলে পেটানোর সময় সে তাজিমুলের সঙ্গেই ছিল বলে খবর। ভাইরাল ভিডিও সূত্র ধরে গতরাতে অভিযান চালিয়ে নাককুটি এলাকা থেকে বুধা মোহাম্মদকে গ্রেপ্তার করে পুলিশ। গত রবিবার ভাইরাল হওয়া ভিডিওয় এক তরুণীকে রাস্তায় ফেলে পেটানোর সূত্র ধরে সেদিন রাতেই উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে গ্রেপ্তার করে চোপড়া থানার পুলিশ। ধৃতকে জেরা করে ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত শুরু হয় তার খোঁজ। তদন্তে নেমে এবার চোপড়া কাণ্ডে গ্রেপ্তার করা হলো আরও একজনকে। ধৃত বুধা মোহাম্মদকে আজ তোলা হয় আদালতে। আকাশ বার্তা।
চোপড়া কাণ্ডে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলায় তাকে শোকজ করেছে দল। আজ বিধানসভায় এসে তৃণমূল বিধায়ক হামিদুল ইসলাম বললেন, যা বলেছি তার জন্য আমি অনুতপ্ত নই। কি আপনার বক্তব্য অনুতপ্ত? गलत ही गलत कहा एक महिला को गलत नहीं की है, आप लोग गलत बनाए हैं रिपोर्टर लोग। আপনারা বিকৃতি করেছেন না, আপনার কি মনে হচ্ছে না একজন মহিলার অসম্মানজনক ছিল? আপনার মহিলার অসম্মান হয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের। কিন্তু আপনার বক্তব্যটা তার প্রতি অসম্মানজনক ছিল এমনটা আপনার মনে করেন? না, অসম্মান ছিল না, অন্যায় হয়েছে, এটা অন্যায় বলেছে। অ্যাকশন হয়েছিল যখন মারছে, কিন্তু তারা নিশ্চুপ ছিল, তারা কোনো স্টেপ নেয়নি। তারা স্টেপ নেয়নি, তার জন্য যারা যারা ছিল ওদেরকে পুলিশ বিচার করছে, ভিডিও ক্যামেরা থেকে ওদেরকে ধরতে। মানে যারা ছিল তাদের তাহলে বাধা দেওয়া উচিত ছিল। উচিত ছিল। হামিদুল বাবু, আপনি কি নীতি পুলিশ? আমি নীতি পুলিশ না, আমি তুলে দিইনি, পুলিশকে বলেছি। না না, পুলিশ ব্যবস্থা নিয়েছে। হামিদুল বাবু জেসিবির মাথা দিয়ে কি হাত তুলে দিচ্ছে? কোনোদিন হাতও ছিল না, হাতও তুলি। তাহলে এভাবে উত্তর হলো কি করে? এদিকে ঘটনার পর দুদিন পার, এখনো পর্যন্ত অধরা আরিয়াদহের যুবক ও তার মাকে নির্মমভাবে পেটানোর ঘটনায় অভিযুক্ত জয়ন্ত সিং। প্রভাবশালীর ঘনিষ্ঠ হওয়াতে কি তাকে গ্রেফতার করা যাচ্ছে না, উঠছে প্রশ্ন। আরিয়াদহ কাণ্ডের 3 দিনের মাথাতেও অধরা মূল অভিযুক্ত জয়ন্ত সিং। উত্তর 24 পরগনার আরিয়াদহে মা ও ছেলেকে বেদম মারধরের ভিডিও ভাইরাল হয়। সায়নদীপ নামে এক কলেজ পড়ুয়াকে রাস্তায় ফেলে এলোপাথারি মারধরের অভিযোগ ওঠে জয়ন্ত সিং ও তার দলবলের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে এসে দুষ্কৃতীদের মারে গুরুতর জখম হন সায়নদীপের মা। দুজনই এখন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তদন্তে নেমে পুলিশ জয়ন্ত 6 সাগরেদ সহ মোট 8 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে। তবে এখনো অধরা মূল অভিযুক্ত জয়ন্ত সিং। ইতিমধ্যেই কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে ভাইরাল হয়েছে জয়ন্ত সিং এর ছবি। যদিও অপরাধের দায় নিতে নারাজ তৃণমূল বিধায়ক জানান, যখন তার সঙ্গে পরিচয় ছিল তখন কোনো ক্রাইম করেনি সে। যদিও ঘটনার 3 দিন পর জয়ন্ত সিং ধরা না পড়ায় রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় তাকে আড়ালের চেষ্টা হচ্ছে বলে দাবি বিরোধীদের। রাত বিরেতে এমন দুষ্কৃতী তাণ্ডবে এখন ক্ষোভে ফুঁসছে আরিয়াদহের মানুষ। আকাশ বার্তা। প্রধানমন্ত্রীর ভাষণের মাঝে ওয়াকআউট। মোদির ভাষণের মাঝপথে রাজ্যসভা ছেড়ে বেরিয়ে গেলেন বিরোধী সাংসদরা। আমরা তো মাত্র 10 বছর ক্ষমতায় রয়েছি, ভবিষ্যতে আরো 20 বছর থাকবো, বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রী। झूठ फैलाने वालों की सत्य सुनने की ताकत भी नहीं होती। গতকাল লোকসভায় যা ঘটেছিল আজ তারই অ্যাকশন রিপ্লে রাজ্যসভায়। রাষ্ট্রপতির ভাষণের উপর প্রধানমন্ত্রী তার জবাবি বক্তব্য শুরু করতেই বিরোধীরা চিৎকার করে বলতে থাকেন, থোড়া সা শরম করো, এলওপি কো বলনে দো, অর্থাৎ বিরোধী দলনেতাকে বলতে দাও। কিন্তু বক্তব্য পেশের সুযোগ পেলেন না লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। চলতে থাকে মোদির আক্রমণ। उन्होंने बार बार ढोल पिटा था 1/3 सरकार। इससे बड़ा सत्य क्या हो सकता है कि हमारे 10 साल हुए हैं, 20 और बाकी है। 1/3 हुआ है, 1/3 हुआ है, 2/3 बाकी। এরই মাঝে মোদির বক্তব্যের প্রতিবাদে ওয়েলে নেমে আসেন বিরোধীরা। কটাক্ষের সুরে মোদি বলেন, আপনাদের সময় তো অটো পাইলট আর রিমোট পাইলট মোডে সরকার চলতো। অর্থাৎ প্রধানমন্ত্রী বোঝাতে চাইলেন যে ইউপিএ জামানায় মনমোহন সিংকে সামনে রেখে সরকার চালাতেন সোনিয়া গান্ধী। আর তাতেই ক্ষুব্ধ হয়ে খাড়গের নেতৃত্বে বিরোধীরা ওয়াকআউট করেন। 3 लाख करोड़ रुपए देश देख रहा है। झूठ फैलाने वालों की सत्य सुनने की ताकत भी नहीं होती। आज वो सदन छोड़कर नहीं गए, मर्यादा छोड़कर गए। आज उन्होंने मुझे पीठ नहीं दिखाई है, भारत के संविधान को पीठ दिखाई है। রাজ্যসভায় মোদি বলেন, আগামী 5 বছরের মধ্যে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব আমরা। 5 বছরের মধ্যে দারিদ্র্য মুক্ত হবে দেশ। কিন্তু ওয়াকআউটের মধ্যে দিয়ে বিরোধীরা বুঝিয়ে দিলেন সহযোগিতা নয়, সরকারের সঙ্গে এবার তারা চলবেন পুরোদস্তুর অসহযোগিতার পথে। আকাশ বার্তা। এদিকে তারকেশ্বরে আজ হকার উচ্ছেদ ঘিরে পক্ষপাতিত্বের অভিযোগ উঠল। বেছে বেছে তৃণমূলের দলীয় কার্যালয় ও নেতা কর্মীদের দোকান বাদ দেওয়া হয়েছে, অভিযোগ তুললেন স্থানীয় হকাররাই। ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযানে এবার রং লাগলো রাজনীতির। অভিযোগ উঠল রাজনৈতিক পক্ষপাতিত্বের।
গত 4 দিন ধরে মাইকিং করে তারকেশ্বরে থানা রোড পুণ্যার্থীদের যাওয়ার মূল রাস্তা সহ বেশ কয়েকটি ওয়ার্ডে হকারদের সতর্ক করার পর আজ উচ্ছেদ অভিযান চালায় তারকেশ্বর পুরসভা। জেসিবি নামিয়ে ভেঙে দেওয়া হয় ফুটপাত দখলকারীদের দোকান। তবে ফুটপাতে গজিয়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস, ঘাসফুল নেতাদের দোকান বাদ দিয়ে বেছে বেছে বিরোধী ও সাধারণ মানুষের দোকান ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তারকেশ্বর পুরসভার বিরুদ্ধে। বিরোধী যারা রাজনীতি করছে তাদের দোকান পাট ভেঙে দেওয়া হচ্ছে, তারা পায়ে পড়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, তাদের কোনো সেই সব কান্নাকাটিতে কর্ণপাত করছে না। যদি করা হয় যাই হোক সেটা সমানভাবে করা হোক এবং নিরপেক্ষ দৃষ্টিতে নিরপেক্ষ বিচার করে করা হোক। যদিও অভিযোগ অস্বীকার করে তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান গৌতম কুণ্ডুর দাবি, যারা বেআইনিভাবে ফুটপাত দখল করে আছে তাদেরই দোকান ভাঙা হচ্ছে, এখানে কোনো দল দেখা হচ্ছে না। তৃণমূলের যারা আমাদের পৌরসভা কাজ করে তারটাও আমরা ভেঙে এলাম। বলুক একজন যদি কেউ যদি সৎসাহস থাকে সামনে এসে বলুক যে তৃণমূল করে এটা ভাঙে। বিরোধীরা এটা অভিযোগ করে, বিরোধীরা হাজার অভিযোগ করে, বিরোধীদের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। বিরোধীদের এসে যদি হিম্মত থাকে বলুক যে তৃণমূলের দোকান রয়েছে আর বিজেপির দোকান খুলে দিয়েছে, আমরা সবাই সমানভাবে আমরা করি। বিরোধীদের দাবি, উচ্ছেদ অভিযান ঘিরেও চলছে রাজনীতি। তাদের দাবি, এখন শহর জুড়ে বেছে বেছে সাধারণ মানুষের দোকান ভাঙা হচ্ছে, কারণ কিছুদিন পর এদের কাছ থেকে পুনরায় টাকা নিয়ে বসার সুযোগ করে দিয়ে ফায়দা তুলবে তৃণমূল নেতারা। হকার উচ্ছেদ ঘিরে শাসক বিরোধী এমন চাপানুতরে তপ্ত হুগলির তারকেশ্বর। আকাশ বার্তা। চোখ রাখবো আরো এক বড় খবরে। রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তবে একগুচ্ছ শর্ত আরোপ করেছে হাইকোর্ট। শুভেন্দু অধিকারীকে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি দিল হাইকোর্ট। শর্ত সাপেক্ষে বিরোধী দলনেতাকে বসার অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আজই এই নির্দেশ দিয়েছেন তিনি। 14 জুলাই রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত রাজভবনের উত্তর গেটের কাছে ধর্নায় বসতে পারবেন বিরোধী দলনেতা। ওই 4 ঘন্টা 300 জনকে নিয়ে ধর্নায় বসতে পারবেন তিনি। ধর্নায় কোনো অস্ত্র ব্যবহার করতে পারবেন না তারা। কোনো ধরনের উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও সতর্ক করেছে আদালত। রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ জানিয়েছিল রাজভবনের সামনে 144 ধারা রয়েছে, ধর্নায় বসতে দেওয়া যাবে না। বিজেপির দাবি, গত অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টানা 5 দিন ধর্নায় বসে তৃণমূল কংগ্রেস। পুলিশ তখন বাধা দেয়নি তাদের। বিজেপি বলে শুভেন্দুকে অনুমতি দেয়নি পুলিশ, দাবি গেরুয়া শিবিরের। তারপরেই 14 জুলাই শুভেন্দুকে ধর্নায় বসার অনুমতি দিল আদালত। আকাশ বার্তা। অবশেষে বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পেলেন ভাঙড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ফের বিধানসভা ভোটে জিতবে তৃণমূল, বললেন ভাঙড়ের তাজা নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে যে রেজাল্ট হয়েছে, 2026-এ তৃণমূল কংগ্রেস আবার চোখ বুজিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে। দল তাকে ছেড়েছে, কিন্তু দল ছাড়তে রাজি নন ভাঙড়ের আরাবুল ইসলাম। খুনের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে 5 মাস আগে গ্রেফতার হয়েছিলেন তিনি। গতকাল হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর আজ আরাবুল ইসলাম বারুইপুর সংশোধনাগার থেকে মুক্তি পেলেন। অনুগতদের কাছ থেকে বীরের সম্বর্ধনা পেলেও দিন কয়েক আগে তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙড়ের নেতাগিরি করছো, ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল আরাবুল করো, সে আরাবুলেই এই ঘটনার মূল নায়ক। এখানে যেদিন এই খবরটা বার হয় সেদিন ঝড় বৃষ্টি ছিল, মিডিয়ায় কোনো খবর দেখতে পাইনি। আমি শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো কে কি বলেছে। আরাবুল ইসলামের বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে যাই বলুক, আমি সেটা আপনাদের সাথে 1 সপ্তাহের মধ্যে সমস্ত প্রেসকে ডেকে তার উত্তর দেব। তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন আরাবুল। নিজের গড় ভাঙড়ে তার জায়গা টলমল হয়ে গেছে। এদিকে আরাবুলের জামিন নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আরাবুল ইসলাম যে অনৈতিক কাজ করেছিল পঞ্চায়েত ভোটে, সে অনৈতিক কাজের মূল হতে হচ্ছে শওকত সাহেব। যে মামলায় আরাবুল ইসলাম সাহেব জেল খাটলেন, সেই মামলায় এখনো শওকত সাহেব অ্যারেস্ট হলো না কেন, সে দাবি আমি বিগত দিনে তুলেছি, আজকেও তুলছি। আকাশ বার্তা। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।